হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদেরকে বহুত তো গাইডলাইন দিলাম, এখন থেকে তোমাদেরকে অনেক ডিপ কেমিস্ট্রি পড়ানোর চেষ্টা করব। অনেক ভাইয়াদের থেকে অনুপ্রেরণা নিয়েই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে তোমাদেরকে অনেক অনেক কেমিস্ট্রি ক্লাস দিব। আমি কেমিস্ট্রি যতটুকু পারি সেইটুকু আমার মতো করে সুন্দর করে গুছিয়ে মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো তারই ধারাবাহিকতায় আমি বিভিন্ন টাইপের ভিডিও শ্যুট করার চেষ্টা করতেছি। সো একদম টোটালি সেট আপে রেডি আছি। আজকে এই দেখো শক্স টক্স হাতে নিয়ে হোয়াইট বোর্ড কেমিস্ট্রি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। টোটাল আজকের ক্লাসে আমরা বর্ণালিমিতি পড়ব। আমার পড়ানোর স্টাইল একটু ভিন্ন। আমি খুব বেশি থিওরিটিক্যাল অ্যানালাইসিস আইনস্টাইন লেভেলের জিনিসপত্র পড়ি না। আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের যতটুকু দরকার ততটুকু আগে পড়তে হবে, তারপরে যে আমাদের আইনস্টাইন লেভেলে চিন্তা করতে হবে। সো আমি সবসময় অ্যাডমিশন স্ট্যান্ডার্ড একটু পড়াশোনা বেশি করতে পছন্দ করি। আজকের এই বর্ণালিমিতি ক্লাসে বর্ণালিমিতির বেসিকটা আমরা শিখব, এবং বেসিকটা জানার পরে এই বর্ণালিমিতি থেকে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে সমস্ত কোশ্চেনগুলো থাকে, যেগুলো একটু অ্যাডভান্স থিঙ্কিংয়ের প্রশ্ন, সমীকরণ নিয়ে বেশি বেশি চিন্তা যেভাবে করা যায়, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে সমস্ত চিন্তাগুলো দরকার, ওই সমস্ত জিনিসপত্রগুলোতে আস্তে আস্তে ডিপ ডাইভ করবো। সো তোমরা যারা এই ক্লাসটি দেখবা, যদি তোমাদের কাছে একটু স্লো মনে হয় তাহলে তোমরা 1.5x স্পিডে বা 1.75x স্পিডে দেখে নিতে পারো, বা যদি নর্মাল মনে হয় তাহলে নর্মাল স্পিডে দেখবা। সো বর্ণালিমিতির যে বেসিকটা, এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যদি সিম্পলি একটা নিউক্লিয়াসের কথা চিন্তা করি, ধরো একটা হাইড্রোজেন নিউক্লিয়াস। সো হাইড্রোজেন একটা পরমাণু, এইটা নিউক্লিয়াস নিয়ে যদি আমরা চিন্তা করি যে হাইড্রোজেন পরমাণুর বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, কিংবা আমরা ধরে নিলাম এটা একটা হাইড্রোজেন অণু। এটা একটা হাইড্রোজেন অণু। এই হাইড্রোজেন অণু, এই অণুটাকে আমরা এখন অধিক পরিমাণ বিদ্যুৎ ক্ষেত্র দিয়ে ভাঙবো। সো আমরা যদি বাইরে থেকে অধিক পরিমাণ বিদ্যুৎ ক্ষেত্র বা ইলেকট্রিসিটি দিয়ে এই হাইড্রোজেন অণুটাকে ভাঙি, তাহলে প্রথমে এই হাইড্রোজেন অণুটা ভেঙে হাইড্রোজেন পরমাণু তৈরি হবে দুইটা। এই যে দুইটা হাইড্রোজেন পরমাণু তৈরি হলো, এই দুইটা হাইড্রোজেন পরমাণু এখন অধিক পরিমাণ বিদ্যুৎ ক্ষেত্র দিয়ে যদি আমরা এইটাকে আবার উত্তপ্ত করি, তাহলে এই হাইড্রোজেনের বহিস্থ স্তরে যেই একটি ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এখন কি হবে জানো? উত্তপ্ত হয়ে যাবে। উত্তপ্ত হয়ে যায় এই হাইড্রোজেনের অনেকগুলা অরবিটাল আছে। সো কি হবে? উত্তপ্ত হয়ে যায় ইলেকট্রনটি বহিস্থ অরবিটালের দিকে, বাইরের অরবিটালের দিকে যাবে। উত্তপ্ত হয়ে কি করবে? বাইরের অরবিটালের দিকে যাবে। এখন যখন সে উত্তপ্ত হয়ে বাইরের অরবিটালের দিকে গেছে, তখন সে কিন্তু ওই অধিক পরিমাণ তড়িৎ ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র থেকে শক্তি শোষণ করছে। এখন ব্যাপার হচ্ছে যে হাইড্রোজেনের যে স্বাভাবিক অবস্থা, সেটা কিন্তু প্রথম অরবিটালে একটা ইলেকট্রন থাকবে। তাহলে অস্বাভাবিক অবস্থা কি? বাইরের অরবিটালে যখন ইলেকট্রনটি আসে, তখন সে অস্বাভাবিক অবস্থায় আসে। আর আমরা জানি কোনো কিছুই অস্বাভাবিক অবস্থায় খুব বেশিক্ষণ থাকতে পারে না, তাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হয়। সো সেই ক্ষেত্রে এই ইলেকট্রনটি কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চাইবে। সো যখন সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চাইবে, অর্থাৎ প্রথম অরবিটালে ফিরে আসতে চাইবে, তখন যেই শক্তি সে গ্রহণ করেছিল, সেই শক্তি সে আবারও ছেড়ে দিবে। যখন সে শক্তি ছেড়ে দিবে, তখন এই শক্তির বিকিরণ হবে। আর এই বিকিরণ থেকে যদি এটা দৃশ্যমান অঞ্চলে হয়, মানে দৃশ্যমান অঞ্চল বলতে বোঝায় আমরা যে অঞ্চল দেখতে পারি বা যেই তরঙ্গদৈর্ঘ্যকে আমরা দেখতে পারি, তখন আমরা এক ধরনের বর্ণালী দেখতে পাবো, কালার দেখতে পাবো। সেই বর্ণালী থেকে আমাদের কনসেপ্ট আসতেছে হচ্ছে বর্ণালিমিতি। এইটুকু হচ্ছে আমাদের থিওরিটিক্যাল জিনিস, যে বর্ণালিমিতি ব্যাপারটা আসলে কি। এখন এই থিওরিটিক্যাল জিনিসটা বোঝার পরে আমরা পরবর্তীতে আসবো আমাদের বর্ণালিমিতির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমাদের বামার রিডবার্গ সমীকরণ। সো আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে বামার রিডবার্গ সমীকরণ। সো বামার রিডবার্গ সমীকরণ, প্রথমে আমরা এই সমীকরণের সাথে পরিচয় হব, তারপরে সমীকরণ রিলেটেড অ্যাডভান্স জিনিসপত্র শিখবো। সো বামার রিডবার্গ সমীকরণের বেসিক ইকুয়েশনটা হচ্ছে 1/λ = RH ইন্টু 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বামার রিডবার্গ ইকুয়েশনের বেসিক। সো এই যে বামার রিডবার্গ ইকুয়েশনটা আমরা দেখলাম, এখান থেকে আমরা আসলে কি কি বের করতে পারবো সেটা আগে দেখি। ও সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জেড স্কোয়ার। হ্যাঁ, জেড স্কোয়ার আছে। সো বামার রিডবার্গ ইকুয়েশন থেকে আগে কি কি দেখতে পারবো সেটা একটু দেখি। দেখো, এখানে ল্যামডা আছে। সো ল্যামডা মানে আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। কি বের করতে পারবো? তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, আরএইচ আছে। আরএইচ হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক একটা কনস্ট্যান্ট। সো এই রিডবার্গ ধ্রুবকের ভ্যালু হচ্ছে 109678 পার সেন্টিমিটার।
সো পার সেন্টিমিটার মানে হচ্ছে আমরা যদি এইটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করি, এটার ভ্যালুতে 109678 ডিভাইডেড বাই সেন্টিমিটার এরকম অবস্থায় আছে। এখন এই সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, তাহলে এই জায়গাতে তোমার হচ্ছে মিটার ডিভাইডেড বাই 100 লিখতে পারবো। সো মিটার ডিভাইডেড বাই 100 লেখা মানে 100 উপরে চলে যাবে, 100 উপরে চলে যাবে, তাই না? 100 উপরে চলে যাবে। সো 100 যদি উপরে চলে যায় তাহলে 10967800 পার মিটার। সো আমাদের এখানে দুইটা ভ্যালু আছে, যেই দুইটা ভ্যালুকে নিয়ে আমরা কাজ করতে পারবো। যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে এই ভ্যালুটা নিয়ে কাজ করব, আর যদি আমরা মিটারে নিই তাহলে এই ভ্যালুটা নিয়ে কাজ করব। ওকে গ্রেট, এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপরে আসো আমাদের এনএল মানে কি। এনএল মানে হচ্ছে লোয়ার অরবিটাল, মানে নিম্ন শক্তি স্তর। লোয়ার অরবিটাল মানে হচ্ছে কি নিম্ন শক্তি স্তর, অর্থাৎ যখন হাইড্রোজেনের অনেকগুলা শক্তি স্তর ছিল, নিচের যে শক্তি স্তরে ইলেকট্রন আবার ফিরে আসছিল সেটাকে আমরা বলতেছি নিম্ন শক্তি স্তর এনএল, ঠিক আছে? আর উপরে যেই শক্তি স্তরে ইলেকট্রনটা ছিল শক্তি গ্রহণ করে সেটাকে আমরা বলতেছি উচ্চ শক্তি স্তর এনএইচ। সো একটা নিম্ন শক্তি স্তর, একটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। সো তার মানে এনএইচটা কি? এনএইচটা হচ্ছে হায়ার অরবিটাল, ঠিক আছে? সো হায়ার অরবিটাল, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এবার তার মানে তাহলে জেডটা কি? জেডটা হচ্ছে পরমাণু সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। সো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন যদি আমরা হাইড্রোজেনের জন্য নিয়ে কাজ করি, তখন এই জেড এর ভ্যালু হয়ে যায়, হাইড্রোজেনের জন্য জেড এর ভ্যালু হয়ে যায় হচ্ছে আমাদের 1। সো এখানে 1 স্কোয়ার চলে আসে। তাহলে বেসিক্যালি এই ইকুয়েশনে আমাদের জেড আর তখন কাজ করে না, তখন আমরা এই অংশটুকু নিয়ে শুধু কাজ করি। সো এটা ছিল হচ্ছে আমাদের বামার রিডবার্গ ইকুয়েশনের বেসিক। এখন বামার রিডবার্গ ইকুয়েশন থেকে কি কি বের করা যায়? শুধুমাত্র কি আমাদের তরঙ্গদৈর্ঘ্য বের করা যায়? উত্তর হচ্ছে না, তরঙ্গদৈর্ঘ্য ছাড়া আরো অনেক কিছু বের করা যায়। তোমাকে সিম্পলি এভাবে বলে দিবে যে একটা ইলেকট্রন যদি পঞ্চম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে নেমে আসে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কত, তরঙ্গ সংখ্যা কত, তারপরে শক্তির পরিমাণ কত, ফ্রিকোয়েন্সি কত, এগুলো জিজ্ঞেস করতে পারে। কেন এগুলো জিজ্ঞেস করতে পারে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আশা করি এই পর্যন্ত তোমরা নোট করে ফেলছো। আমার এই ক্লাসগুলো যারা করবা তোমরা সাথে সাথে ক্লাসগুলো নোট করবা, কেমন? নোট করলে তোমরা হচ্ছে ভালো বুঝবা। সো জিনিসটা কি এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যদি আমরা এখানে ল্যামডা বের করতে পারি তাহলে আমাদের 1/λ ইকুয়ালস টু হচ্ছে নিউ বার। নিউ বার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, অর্থাৎ সংখ্যায় কতগুলা তরঙ্গ, সেটাকে আমরা নিউ বার বলি। ওকে, তার মানে এইটা ইকুয়ালস টু RH ইন্টু 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার। এটা আসলে হচ্ছে আমার বেসিক ইকুয়েশন। এখন এছাড়াও আমরা জানি E ইকুয়ালস টু HF, তার মানে E ইকুয়ালস টু লেখা যায় HC ডিভাইডেড বাই ল্যামডা। অর্থাৎ আমরা যদি ল্যামডা জানি তাহলে আমরা এনার্জি বের করতে পারবো, আর যদি আমরা এনার্জি জানি তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। কিংবা আমরা এই ইকুয়েশনটাও ব্যবহার করতে পারি, C ইকুয়ালস টু F ল্যামডা। এটা ব্যবহার করেও আমরা কি করতে পারি? ফ্রিকোয়েন্সি বের করতে পারি। সো এই সমস্ত ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি? আমরা তরঙ্গ সংখ্যা বের করতে পারি, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, আমরা এনার্জি বের করতে পারি, আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারি, মানে কম্পাঙ্ক বের করতে পারি। সো এই সমস্ত জিনিসপত্রগুলো কিভাবে বের করতে হয় চলো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। ধরো কোনো একটি কোশ্চেনে, আমি তোমাদেরকে কোশ্চেন একদম হুবহু লিখে দিব না, লিখে দিলে দেখা যাবে কি তোমাদের জন্য এই জিনিসটা একটু বোরিং হয়ে যাবে যে ভাইয়া এত এত কোশ্চেন লিখতেছে। ধরে নাও একটা ইলেকট্রন, ধরো সোডিয়াম পরমাণুরই একটা ইলেকট্রন। সো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন 3 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথে চলে আসছে। সো থার্ড অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রশ্ন করছে যে তরঙ্গ সংখ্যা কত আর তরঙ্গ দৈর্ঘ্য কত, দুইটা জিনিস বের করতে বলছে। সো তরঙ্গ সংখ্যা যদি আমরা বের করতে চাই, তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু RH ইন্টু 1/NL এর স্কোয়ার মাইনাস 1/NH এর স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। সো আমরা এখানে যদি মিটারে বের করি তাহলে RH এর ভ্যালু দেখো 10967800 মিটার। এবার NL এর ভ্যালু দেখো, নিম্ন অরবিটাল কত ছিল? 2, সো 1/2 তার হোল স্কোয়ার, মাইনাস NH এর ভ্যালু ছিল 3, 1/3 তার হোল স্কোয়ার। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, তাহলে 11 এর স্কোয়ার। সো এখান থেকে ক্যালকুলেশন করলে সব মিলায় তুমি কিন্তু তরঙ্গ সংখ্যা পেয়ে যাবা, তাই না? ক্যালকুলেশন করলে কি পাবা? তরঙ্গ সংখ্যা পেয়ে যাবা। সো দ্যাটস ইট, তরঙ্গ সংখ্যা পালাম। এবার আমাদের এখান থেকে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছিল, তখন আমরা দৈর্ঘ্যের জন্য কি করব? দৈর্ঘ্যের জন্য আমরা এখান থেকে ল্যামডার ভ্যালু বের করব। ল্যামডা ইকুয়ালস টু 1/নিউ বার।
তার মানে এখানে যেটা আসবে সেটা ইকুয়ালস টু 1 বাই এইটা বসালে আমরা আবার একটা নতুন ভ্যালু পাবো, যেটা হবে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। সো এইভাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য অনায়াসে বের করে ফেলতে পারি। এখান থেকে যদি আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে বলে তাহলে এই ল্যামডা দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। এখান থেকে যদি আমাদের শক্তি বের করতে বলে তাহলে এই ল্যামডা দিয়ে আমরা শক্তিও বের করতে পারবো। সো দ্যাটস ইট। এভাবে আমরা অনায়াসে ব্যাপারগুলো ক্যালকুলেশন করতে পারি। এবার আসো আমরা একটু পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে আমাদের আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে হবে। অ্যাডভান্স চিন্তা কি? ধরো আমাদেরকে এরকম কিছু বললো যে একটা এটা ধরো ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেনটা তোমাদের হচ্ছে যে আচ্ছা বইটা আমি ওদিকে রেখে আসি, এখন নাই। ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এরকম ছিল যে যদি একটা ইলেকট্রন পঞ্চম শক্তিস্তর থেকে 5th অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে নেমে আসে তাহলে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কত? সো যদি 5th অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে নেমে আসে আমাদের বের করতে হবে সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা। সো ব্যাপারটা দেখো, এর আগে কিন্তু শুধু তরঙ্গ সংখ্যা ছিল, শুধু হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য ছিল, কিন্তু এখন সর্বোচ্চ সর্বনিম্ন ব্যাপারটা চলে আসছে। সো সর্বোচ্চ সর্বনিম্ন ব্যাপারটা যখন আসবে তখন আমাদের বেসিক চিন্তা করতে হবে। আমাদের তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়ালস টু বেসিক ফর্মুলা হচ্ছে RH ইন্টু 1/NL তার স্কোয়ার মাইনাস 1/NH তার হোল স্কোয়ার। এখন এই জায়গাতে যদি আমরা একটু এইভাবে চিন্তা করি যে এইটা একটা টোটাল পার্ট, এইটা একটা টোটাল পার্ট, এটা একটা পার্ট, দুইটা পার্ট। সো সিম্পলি এইভাবে চিন্তা করো যে এখানে একটা ভ্যালু হচ্ছে 50, এখানে ভ্যালু কত? 50, আর এখানে ভ্যালু 10। তার মানে কি বলো তো, 50 থেকে 10 যদি তুমি বাদ দাও তাহলে এই দুইটা বাদ দিয়ে তুমি এটার ভ্যালু পাবা না? এটা থেকে এটা বাদ দিলে এটার ভ্যালু পাওয়া যায়। সো 50 থেকে 10 বাদ দিলে এখানে কত থাকে? 40 থাকে। এবার দেখো 50 থেকে 10 বাদ না দিয়ে 50 থেকে তুমি যদি 20 বাদ দাও তাহলে এখানে কত থাকে? 30 থাকে। অর্থাৎ তুমি যদি এইটা বাড়াও তাহলে এইটা কমে, এইটা কমলে দেখো এইটা যত বাড়াবা তত এইটা হচ্ছে আমার কি হবে? এটা তত হচ্ছে কমবে। মানে এইটা যত বাড়াবা এটা তত কমবে, আর এটা যত কমবে এটাও তত কমবে, কারণ এটার সাথে এটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি NL এর ভ্যালু সবচেয়ে বেশি বাড়াও তাহলে এটা হবে সর্বনিম্ন, এটা সর্বনিম্ন হলে এটা হবে সর্বনিম্ন। অর্থাৎ NL এর ভ্যালু তুমি যদি সবচেয়ে বেশি বাড়াও তাহলে এটা হবে কি? সর্বনিম্ন। আর NL এর ভ্যালু তুমি যদি সবচেয়ে কমাও, বুঝবা ভালো করে, NL এর ভ্যালু সবচেয়ে তুমি কমাইছো মানে 0 বাদ দিছো, তাহলে এখানে 50 থাকে, এখানে যদি 50 থাকে তাহলে এখানেও 50ই থাকবে, সর্বোচ্চ থাকবে। অর্থাৎ তুমি যদি সামহাউ এইটার ভ্যালু সবচেয়ে কম করতে পারো, সামহাউ তুমি যদি এটার ভ্যালু সবচেয়ে কম করতে পারো তাহলে এটা সর্বোচ্চ হবে, আর এটা সর্বোচ্চ হলে এটাও সর্বোচ্চ হবে। সো এটা সর্বনিম্ন করার উপায় কি? সর্বনিম্ন ভ্যালু কত? তুমি এখান থেকে 0 বাদ দিবা। সো 0 বাদ দেওয়া মানে হচ্ছে 1/NH স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্যাট মিনস NH ইকুয়ালস টু 1/0 ইকুয়ালস টু ইনফিনিটি। অর্থাৎ যখন আমরা NH এর ভ্যালু ইনফিনিটি বসাবো, অর্থাৎ অসীম থেকে কোনো একটি ইলেকট্রনকে নিয়ে আনবো, তখন এখান থেকে আমরা সর্বনিম্ন বাদ দিব, আর এখানে সর্বনিম্ন বাদ দিলে এটা হবে সর্বোচ্চ, এটাও হবে সর্বোচ্চ। তার মানে NH ইকুয়ালস টু যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে নিউ বার তরঙ্গ সংখ্যা আসবে কি বলতো? ম্যাক্সিমাম। তরঙ্গ সংখ্যা আসবে হচ্ছে ম্যাক্সিমাম। এবার তুমি জানো যে তরঙ্গ সংখ্যা এইটা আবার ইকুয়ালস টু ল্যামডা, তাই না? 1/λ। তাহলে তরঙ্গ সংখ্যার সাথে এটা সম্পর্ক আবার দেখো ব্যস্তানুপাতিক। অর্থাৎ তরঙ্গ সংখ্যা যখন ম্যাক্সিমাম তখন তরঙ্গ দৈর্ঘ্য আসবে হচ্ছে কি বলতো? মিনিমাম। সো মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের জন্য NH এর যে সম্পর্ক সেটা কি? সেটা হচ্ছে NH ইকুয়ালস টু ইনফিনিটি হতে হবে। সো এই শর্তটা আমাদের এভাবে বুঝে মনে রাখতে হবে, অথবা আমরা মুখস্থ করে নিতে পারি। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার গেল। এবার দেখো আমরা আরেকটা ইকুয়েশন জানি, সেটা হচ্ছে E ইকুয়ালস টু HC ডিভাইডেড বাই ল্যামডা। অর্থাৎ ল্যামডার সাথে E এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে ল্যামডা যদি মিনিমাম হয় তাহলে শক্তি কত হবে? শক্তি হবে হচ্ছে ম্যাক্সিমাম। সো দেখো একটা শর্ত দিয়ে তুমি তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম বের করতে পারবা, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম বের করতে পারবা, তারপরে হচ্ছে তোমার শক্তি ম্যাক্সিমাম বের করতে পারবা।
তার মানে যদি ফিফথ অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে নেমে আসে তখন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যখন বলছে, যখন সর্বোচ্চ কথাটা বলছে, তখন এইটা NL এটা ঠিক আছে, কিন্তু সর্বোচ্চ কথার জন্য NH এর ভ্যালু সবসময় কি হবে? ইনফিনিটি হবে। সর্বোচ্চ কথার জন্য NH এর ভ্যালু কি হবে? ইনফিনিটি হবে। অর্থাৎ যদি আমরা এখান থেকে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাই, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করতে চাই, তাহলে RH ইন্টু 1/2 এর স্কোয়ার মাইনাস 1/0 এটা আমাদের করতে হবে, 1/∞, এটা আমাদের করতে হবে। করলে আমরা কি পাবো? RH ইন্টু দেখো 1/4 এটা পাবো, ঠিক আছে? সো RH ডিভাইডেড বাই 4 পাবো হচ্ছে আমরা বেসিক যে ভ্যালু সেটা। সো আশা করি এই পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। সো এখন তরঙ্গ সংখ্যা সর্বোচ্চর জন্য যদি আমরা এই শর্তগুলো পাই, তরঙ্গ সংখ্যা সর্বনিম্নর জন্য কি পাবো? দেখো আমাদের লোয়ার অরবিটালের ভ্যালু কিন্তু আগে থেকে ফিক্সড, আগে থেকে ফিক্সড কত? 2 হচ্ছে ফিক্সড। এবারটা হায়ার অরবিটাল আমরা ইনফিনিটি নিছি, মানে কি অসীম একটা অরবিটাল নিছি। এখন অসীম অরবিটাল থেকে একটা একটা করে সরে নেমে আসতেছি, নামতে নামতে ধরো আমরা নামতে 5 নম্বর অরবিটালে আসছি, তারপর 4 নম্বর অরবিটালে আসছি, তারপর 3 নম্বর অরবিটালে আসছি, এরপর আসলে তো আমরা 2 নম্বর অরবিটালে নেমে আসবো। তো 2 নম্বর অরবিটালে যখন আমরা নেমে আসবো তখন যদি আমরা NL এ আসি, তাহলে NL আর NH সমান হয়ে যাচ্ছে না? সো NL আর NH যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু হলো না। তাহলে আমরা নামতে ঠিক 2 নম্বর অরবিটালের ঠিক পরের অরবিটালতে নামতে পারবো। তাহলে ঠিক তার পরের অরবিটালে নামলে NH এর ভ্যালু দেখো NL প্লাস 1 হয়, অর্থাৎ ঠিক তার পরের অরবিটালটা মানে হচ্ছে আগের অরবিটালটার ভ্যালু 2 প্লাস 1 মানে হচ্ছে 3। সো আমরা যদি নামতে একদম ঠিক তার পরের অরবিটালে নামি, তাহলে আমরা সর্বোচ্চ পরিমাণ এখানে বাদ দিব। এখানে সর্বোচ্চ পরিমাণ বাদ দিলে এটা হবে সর্বনিম্ন, আর এটা হলে যদি সর্বনিম্ন হয় তাহলে এখানে নিউ বার বা তরঙ্গ সংখ্যাও সর্বনিম্ন হবে। অর্থাৎ তরঙ্গ সংখ্যা নিউ বার সর্বনিম্ন হওয়ার শর্ত হচ্ছে NH এর ভ্যালু হবে হচ্ছে NL প্লাস 1। NH এর ভ্যালু কত হবে? NL প্লাস 1। এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হওয়ার শর্ত। সো এখানে আমরা এই যে সর্বনিম্ন হওয়ার শর্ত পেলাম, এবার এই জায়গাতে এই শর্তটাই যদি তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন হয়, এইটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য আবার কিন্তু তুমি পাবা হচ্ছে সর্বোচ্চ, তরঙ্গ দৈর্ঘ্য পাবা আবার সর্বোচ্চ। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ পাও তাহলে এখানে এটাই পাবা, আবার তুমি কি পাবা? শক্তি পাবা হচ্ছে সর্বনিম্ন। সো দ্যাটস ইট। এইভাবে চিন্তা করলে তুমি অনায়াসে জিনিসপত্রগুলো মিলিয়ে ফেলতে পারবা। সো আমরা এখান থেকে সর্বোচ্চ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনেক ছোট ছোট শর্তগুলা বুঝতে পারলাম। সো তোমরা এখন একটা ম্যাথ করবা এখান থেকে। যদি আচ্ছা ম্যাথ একটা লিখে দিই, তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা হচ্ছে করে বা যখন এই ভিডিওটা দেখবা তখন কমেন্ট বক্সে আমাকে উত্তরটা বলবা। একটা হাইড্রোজেন ডিসচার্জ টিউবে একটা হাইড্রোজেন ডিসচার্জ টিউবে ইলেকট্রন 6th অরবিটাল থেকে সেকেন্ড অরবিটালে নেমে আসলে ঠিক আছে, তোমাকে বের করতে হবে ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম। ঠিক আছে, এই দুইটা জিনিস বের করতে হবে। পাশাপাশি তোমাকে আরো বের করতে হবে এটা হচ্ছে কোন সিরিজের কততম লাইন, কোন সিরিজের কততম লাইন। সো এই পর্যন্ত যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব এটা আপনারা বোঝার চেষ্টা করি। সো দেখো ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম এই দুইটাই ডিপেন্ড করে কিসের উপর? NH এর উপর, তাই না? NH এর উপর। সো NH এর উপর যদি ডিপেন্ড করে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার জন্য আমাদের NH এর ভ্যালু হবে হচ্ছে NL প্লাস 1। এটা কিসের জন্য? ল্যামডা ম্যাক্সিমাম পাওয়ার জন্য। একটু আগে আমরা শর্ত দেখে আসছি। আর ল্যামডা মিনিমাম পাওয়ার জন্য NH এর ভ্যালু হবে হচ্ছে আমাদের ইনফিনিটি। এটা কিসের জন্য? ল্যামডা মিনিমাম পাওয়ার জন্য। তার মানে NH এর ভ্যালু আমাদের ডিপেন্ড করতেছে এই ল্যামডা তোমার হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের উপর, কিন্তু NL এর ভ্যালু কিন্তু সেমই আছে। সো আমরা যখন ল্যামডা তোমার হচ্ছে মিনিমাম বের করব, 1/λ মিনিমাম ইকুয়ালস টু আমাদের RH ইন্টু
1/2 এর স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটির স্কোয়ার এটা আসবে। সো ল্যামডা মিনিমামের ভ্যালু কি আসবে 4 RH ডিভাইডেড বাই 4। সো ল্যামডা মিনিমাম ইকুয়ালসটা আসবে হচ্ছে 4 ডিভাইডেড বাই RH এটা। এবার ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে তুমি কি করবা, ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে এখানে দিবা 2 আর এখানে দিবা 3, দিলে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা। এবার পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, বলছে কি পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে কোন সিরিজের কততম লাইন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বুঝবা। এখানে আমাদের 6th অরবিটাল থেকে ইলেকট্রন নেমে আসে হচ্ছে 2nd অরবিটালে, 6 থেকে 2nd অরবিটালে নেমে আসে। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি একটা হাইড্রোজেনের ক্ষেত্রে এরকম 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 ভাবে অরবিটাল আছে। সো এখানে যদি আমরা একটু মার্কিং করে দেখি, দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অরবিটাল, এটা 2nd অরবিটাল, এটা 3rd অরবিটাল, 4th 5th 6th। সো 6 থেকে ইলেকট্রন যদি 2nd-এ নেমে আসে তাহলে এখানে নেমে আসছে। এবারটা যদি 2nd-এ নেমে আসে তখন আমাদের জানতে হবে যে ফার্স্ট অরবিটালে নেমে আসলে সেটা হচ্ছে লাইম্যান সিরিজ, 2nd অরবিটালে নেমে আসলে সেটা হচ্ছে বামার সিরিজ, 3rd অরবিটালে নেমে আসলে প্যাশন সিরিজ, 4th-এ ব্র্যাকেট, 5th হচ্ছে ফোন। সো লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফোন, এই সিরিজগুলো আমাদের জানতে হবে। সো যেহেতু এটা 2nd অরবিটালে নেমে আসছে তাহলে এটা কোন সিরিজ, এটা হচ্ছে বামার সিরিজ। এখন বামার সিরিজের পরে কততম লাইন সেটা আমাদের কাউন্ট করতে হবে। সো দেখো আমাদের অরবিটাল এইটা, সিরিজ এটা, অরবিটাল এটা, এরপরে এটা হচ্ছে 1 নম্বর লাইন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। সো এই সিরিজের পর থেকে যদি আমরা লাইন কাউন্ট করি, এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন, এটা কত 4 নম্বর লাইন, ঠিক আছে। সো ব্যাপার হচ্ছে এরকম, আমরা প্রথম দুইটা অরবিটাল, ন্যূনতম অরবিটাল যেটা আছে এনএলটা নিয়ে নিলাম। এনএল যদি নিই, এনএল এর সাথে এই লাইন কাউন্ট যদি যোগ করি তাহলে দেখো আমরা এনএইচ পেয়ে যাই। এনএইচ কত 6। সো এখান থেকে আমরা বলতে পারি যে NH ইকুয়ালস টু NL প্লাস এক্স, এক্স হচ্ছে কততম লাইন। সো কোন সিরিজের কততম লাইন সংখ্যা যদি বের করতে হয় তাহলে NH থেকে NL বাদ দিতে হয়। সো NH থেকে NL বাদ দিলে কোন সিরিজের কততম লাইন সেটা অনায়াসে বলে দেওয়া যায়, ঠিক আছে। সো এইভাবে আমরা ধীরে সুস্থে আমাদের ব্যাপারগুলা একটু ক্যালকুলেশন করে ফেলতে পারি। সো বর্ণালীমিতিতে এই অংশটা ছিল খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখানে আমরা হচ্ছে যে ল্যামডা ম্যাক্সিমাম, ল্যামডা মিনিমাম, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম, ফ্রিকোয়েন্সি মিনিমাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং বের করা শিখলাম, কোন সিরিজের কততম লাইন এটা বের করা শিখলাম। এরপরে দেখব যে বর্ণালীতে কতগুলা রেখা সংখ্যা সেটা কিভাবে বের করে। সো বর্ণালীতে রেখা সংখ্যা বের করার জন্য একটা ফর্মুলা আছে, বর্ণালীতে রেখা সংখ্যা। বর্ণালীতে রেখা মানে কি, ধরো 5th অরবিটাল থেকে 2nd অরবিটালে যদি ইলেকট্রন নেমে আসে তাহলে ওই জায়গাতে অনেকগুলো রেখা দেখা যাবে, সেই রেখার সংখ্যাটা তুমি কিভাবে বের করবা। বর্ণালীতে রেখা সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে n ইকুয়ালস টু NH মাইনাস NL, NH মাইনাস NL প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো যদি 6th অরবিটাল থেকে 2nd অরবিটালে নেমে আসে তাহলে রেখার সংখ্যা কত হবে, n ইকুয়ালস টু, তখন আমাদের আসবে হচ্ছে 6 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ উপরে যাবে 4 ইন্টু 5 ডিভাইডেড বাই 2। এখান থেকে এটা কাটাকাটি করলে দেখো 2 আসে। সো 5 দুগুণ আমাদের ভ্যালু আসে হচ্ছে 10। সো এইভাবে আমরা যদি বের করি বর্ণালীতে রেখা সংখ্যা কত, তাহলে উচ্চ অরবিটাল এবং নিম্ন অরবিটাল NL এবং NH এর ভ্যালু বসিয়ে আমরা অনায়াসে এখান থেকে বের করতে পারি। সো আশা করি টোটাল ক্যালকুলেশন এবং জিনিসপত্র তোমরা বুঝতে পারছো। বর্ণালীমিতি নিয়ে তোমাদের আর যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু যদি না বুঝে থাকো, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর কোন কোন টপিকের উপরে তোমরা এরকম সুন্দর সুন্দর ক্লাস চাও সেটাও আমাকে জানাবা। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে চমৎকার ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।